কেমন আছেন আপনারা? আশা করি ভালো। ফ্লোরেস এফএম বাংলার আরও একটি নতুন অডিও বুক নিবেদনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আশফাকুর রহমান। আজকে শুনব লেখক অ্যামব্রোস বিয়ার্সের লেখা ছোট গল্প দ্য বোর্ডেড উইন্ডোর বাংলা সংস্করণ তক্তাবন্ধ জানালার রহস্য। লেখক অ্যামব্রোস বিয়ার্স সম্পর্কে বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। গল্প শুরু করার আগে গল্পের শেষ সম্পর্কে কিছু বলা যাক। এই গল্পের শেষটা বেশ রহস্যময়, অর্থাৎ গল্প শেষে অবশ্যই মাথা খাটাবার ব্যাপক স্কোপ রয়েছে। গল্পের শেষের রহস্য ফাইন্ড আউট করতে পারলে অবশ্যই গল্পটা নতুন করে আবার শুনবেন, তখন ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ফর শিওর। তাছাড়া কমেন্ট বক্স তো ডিসকাশনের জন্য খোলাই আছে। যাই হোক, আর দেরি না করে গল্প শুরু করা যাক। 1830 সালের কথা। আজ যেখানে সিনসিনাটি নগরীর বিস্তার ঘটেছে, তার অদূরেই প্রসারিত ছিল বিশাল, ঘন ও প্রায় অবিচ্ছিন্ন এক অরণ্য। যতদূর চোখ যায় কেবল সবুজের সমুদ্র। মানুষের বসতি ছিল অতি অল্প। সেই সীমান্ত ভূমির অধিবাসীরাও ছিল এক অদ্ভুত স্বভাবের মানুষ। অক্লান্ত পরিশ্রমে তারা বন কেটে বাড়িঘর গড়ত, সামান্য চাষবাস করে জীবনকে কোনো রকমের স্থিরতার পথে নিয়ে আসত। কিন্তু বিস্ময়ের ব্যাপার এই যে ওই স্থির জীবনই যেন তাদের বিন্দুমাত্র সহ্য হতো না। একটু স্বাচ্ছন্দ্য, একটু নিরাপত্তা, দুবেলা আহারের নিশ্চয়তা লাভ করা মাত্রই এক অজানা আকর্ষণে তারা আবার পশ্চিমমুখী হতো। নতুন জঙ্গল, নতুন বিপদ আর নতুন অনিশ্চয়তার মধ্যে ঝাঁপিয়ে তারা আবার সেই সামান্য সুখটুকু অর্জন করতে চাইত যা নিজেরাই পেছনে ফেলে এসেছে। এরও বহু মানুষের ইতোমধ্যে ওই অঞ্চল ছেড়ে চলে গিয়েছিল। তবুও তখনও কয়েকজন সেখানে রয়ে যায়। তাদের মধ্যেই একজন ছিল মারলক। যারা সর্বপ্রথম এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল, মারলক তাদেরই একজন। সে একটি কাঠের কুঁড়ে ঘরে সম্পূর্ণ একা বাস করত। বাড়িটির চারদিকে কেবল বন আর বন। ওই গভীর অরণ্যের নীরবতা ও অন্ধকারের সঙ্গে মানুষটি এমনভাবে একাকার হয়ে গিয়েছিল যে দেখলে মনে হতো সেও যেন এই বনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। কেউ কখনো মারলককে হাসতে দেখেনি, প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেও শুনিনি। বন্য পশুর চামড়া বিক্রি করেই তার আয় রোজগার মিটত। নিজের ঘরের চারপাশের জমিতে সে কোনো চাষবাস করত না, যদিও দীর্ঘদিনের দখলদারির সূত্রে জমিটুকু তারই হয়ে গিয়েছিল। একসময় ঘরের আশেপাশে কয়েক একর জমির গাছ কেটে পরিষ্কার করা হয়। এখন সেই পুরনো গুড়িগুলো আধ ভাঙা, আধ পচা অবস্থায় নতুন গাছপালার আড়ালে ঢাকা পড়ে আছে। মনে হতো প্রকৃতি যেন ধীরে ধীরে মানুষের কুঠারের আঘাতে সমস্ত দাগ মুছে দিয়ে নিজের হারানো রাজ্য পুনরুদ্ধার করছে। দেখলেই বোঝা যেত কৃষিকাজের প্রতি মারলকের উৎসাহের অগ্নিশিখা বহু আগেই নিভে গেছে। যে আগুন একদিন উজ্জ্বল শিখায় জ্বলত, আজ তা কেবল পড়ে আছে শীতল ছাই হয়ে। তার ছোট্ট কুঁড়ে ঘরটিও দেখতে অত্যন্ত সাধারণ। ডালপালা জুড়ে তৈরি চিমনি, অসমান কাঠের তক্তা দিয়ে বানানো ছাদ আর কাদা দিয়ে বন্ধ করা দেয়ালের সব ফাঁক ফোকর। ঘরে ছিল কেবল একটি মাত্র দরজা, আর ওই দরজার ঠিক বিপরীত দিকে অবস্থিত কাঠের তক্তা দিয়ে বন্ধ করে রাখা একটি জানালা। গ্রামের সবচেয়ে প্রবীণ লোকেরাও জানতো না কবে থেকে জানালাটি এভাবে তক্তা বন্ধ রয়েছে। তাদের স্মৃতিতে কোনো দিন সেটিকে খোলা অবস্থায় দেখা যায়নি। কেন সেটি বন্ধ, সেটির কারণও কেউ জানত না। মারলক লোকটি যে আলো বাতাসকে অপছন্দ করত, ব্যাপারটা এমনও না। কারণ শিকারীরা যখন ওই নির্জন পথ ধরে এগিয়ে যেত, তখন প্রায়শই দেখতে পেত যে মারলক নিজের দোরগোড়ায় বসে রোদ পোহাচ্ছে। আকাশে রোদ থাকলে সে যেন ওই উষ্ণতার মধ্যেই সাময়িকভাবে প্রাণ ফিরে পেত। ওই বন্ধ জানালার রহস্য এখন আর খুব বেশি মানুষের জানা নেই।
যারা জানতো তারাও হয়তো একে একে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু সৌভাগ্যক্রমে আমি সেই অল্প সংখ্যক মানুষদের মধ্যে একজন যে এই রহস্যের কথা জানে। আজ আমি সে কথাই বলবো। মারলককে প্রথম দেখলে যে কেউ তার বয়স 70-এর কাছাকাছি বলেই অনুমান করত, অথচ প্রকৃতপক্ষে তার বয়স ছিল 50-এর সামান্য এদিক ওদিক। কিন্তু সময়ের স্বাভাবিক প্রভাবের পাশাপাশি আর এক অদৃশ্য শক্তি যেন তাকে ঠেলে দিয়েছিল অকাল বার্ধক্যের দিকে। মাথার চুল আর বুক ভরা দাড়ি তুষারের মতো সাদা হয়ে গিয়েছিল তার। ধূসর চোখ দুটি গভীর কোটরে বসে গিয়েছিল, তাদের ভেতরের জীবনের আলো নিভে এসেছিল প্রায়। মুখমণ্ডল জুড়ে অসংখ্য ভাঁজ ও রেখার জাল। মনে হতো দীর্ঘদিনের দুঃখ ও নিঃসঙ্গতা সেখানে নিজেদের ইতিহাস খোদাই করে রেখে গেছে। তার দেহ ছিল দীর্ঘ ও শীর্ণ, কাঁধ দুটি সব সময় সামনের দিকে ঝুঁকে থাকত, যেন অদৃশ্য কোনো ভার সারা জীবন তাকে নত করে রেখেছে। আমি তাকে কখনো নিজ চোখে দেখিনি, এসব কথা জেনেছিলাম আমার দাদার মুখে। শৈশবে বহু সন্ধ্যায় আগুনের পাশে বসে আমি তার কাছ থেকে মারলকের বহু গল্প শুনেছি। সেই সুদূর অতীতে দাদা ছিলেন তার প্রতিবেশী এবং তিনি ওই লোকটিকে খুব কাছ থেকে চিনতেন। একদিন লোকজন মারলককে তার কুঁড়ে ঘরের ভেতরে মৃত অবস্থায় আবিষ্কার করল। সেটা এমন এক সময়ের কথা যখন মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য কোনো সরকারি কর্মচারী আসতো না, সংবাদপত্রেও এ ধরনের কোনো খবর প্রকাশিত হতো না। সবাই ধরে নিয়েছিল স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে নিশ্চয়ই সে কথা আমার কানে পৌঁছত। আমি শুধু জানি তার দেহ সমাধিস্থ করা হয়েছিল কুঁড়ে ঘরের কাছেই, তার স্ত্রীর কবরের পাশে। তার স্ত্রী বহু বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, এতটাই আগে যে স্থানীয় লোককথায় স্মৃতিতেও তার অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গিয়েছিল। এখানেই মারলকের জীবন কাহিনীর অধ্যায় শেষ। তবে একটি ছোট্ট ঘটনা এখনো বলা বাকি। মারলকের মৃত্যুর বহু বছর পর এক সমবয়সী সাহসী বন্ধুকে সঙ্গে নিয়ে আমি ওখানে গিয়েছিলাম। তখন কুঁড়ে ঘরটি ভেঙে চুরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। একটি পাথর ছুঁড়েই মুহূর্তের মধ্যে প্রাণপণে দৌড়ে পালালাম আমরা দুজন, কারণ কথিত ছিল ওই ধ্বংসপ্রাপ্ত ঘরটিতে নাকি ভূত বাস করে। যাই হোক, সে আরেক গল্প। মারলকের আসল গল্প শুরু হয় আরও বহু বছর আগে, যখন সে প্রথম সেই কুঁড়ে ঘর নির্মাণ করেছিল। যখন কুঠারের আঘাতে অরণ্য কেটে নিজের জন্য সামান্য একখণ্ড জমি উদ্ধার করার চেষ্টা করছিল, তখন সে ছিল সম্পূর্ণ ভিন্ন মানুষ। তরুণ, বলিষ্ঠ, উদ্যমী এবং ভবিষ্যতের আশায় পরিপূর্ণ। জীবিকার জন্য সে শিকারে যেত, যেখানে রাইফেলই ছিল তার একমাত্র ভরসা। পূর্বাঞ্চলের যে প্রদেশ থেকে সে এসেছে সেখানকারই এক তরুণীকে সে বিয়ে করে। মেয়েটি সরল, সাহসী ও স্নেহময়ী। স্বামীর প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। বন ঘেরা এই কঠিন জীবন, অনিশ্চয়তা, দুঃখ, কষ্ট এবং নানা রকম বিপদ সব কিছুই সে মেনে নিয়েছিল হাসি মুখে। আজ তার নাম কেউই জানে না। তার রূপ কেমন ছিল, তার কণ্ঠস্বর কেমন ছিল, কিংবা তার হাসি কেমন ছিল, সে কথাও ইতিহাসের কোথাও লিপিবদ্ধ নেই। লোককথাও যেন তার বিষয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। যারা সন্দেহপ্রবণ তারা চাইলে এসব কথা অতিরঞ্জন বলে মনে করতে পারে, কিন্তু আমি তাদের দলে নই, কারণ মারলকের পরবর্তী জীবনই তার ভালোবাসার সবচেয়ে বড় সাক্ষ্য। নচেত এমন দুঃসাহসী ও স্বাধীনচেতা একজন মানুষ কেন ওই নির্জন অরণ্যে বছরের পর বছর একা পড়ে থাকবে? কোন শক্তি তাকে সেখানে বেঁধে রেখেছিল? আমার বিশ্বাস সেটি ছিল তার মৃত ভালোবাসার স্মৃতি।
একদিন দূর জঙ্গলে শিকার করে মারলক দেখল তার স্ত্রী প্রচণ্ড জ্বরে আক্রান্ত। তিনি শয্যাশায়ী এবং জ্বরের ঘোরে অসংলগ্ন কথাবার্তা বলে চলছেন। চারদিকের মাইলের পর মাইল কোনো চিকিৎসক নেই, কোনো প্রতিবেশীও নেই। সাহায্য আনতে যাওয়ার জন্য তাকে একা ফেলে রাখাটাও অসম্ভব। অতএব মারলক নিজেই তার সেবা শুশ্রূষায় আত্মনিয়োগ করল। দিন রাত এক করে তার স্ত্রীর পরিচর্যা করতে লাগলো সে। হয়তো মনে মনে বিশ্বাস করেছিল নিজের যত্নেই তাকে সুস্থ করে তুলতে পারবে। কিন্তু তৃতীয় দিনের শেষে রোগিণী সম্পূর্ণ অচেতন হয়ে পড়লেন। তারপর আর কখনো তার জ্ঞান ফিরল না। অন্তত মারলকের তাই মনে হয়েছিল। মারলকের চরিত্র সম্পর্কে আমরা যা জানি তার ভিত্তিতে পরবর্তী দৃশ্য কল্পনা করা কঠিন নয়। স্ত্রী মারা গেছেন বলে নিশ্চিত হওয়ার পরও মৃতদেহকে যে সমাধির জন্য প্রস্তুত করতে হবে এ কথা সে মোটেও ভুলে যায়নি। এটুকু বোধশক্তি তখনও তার মধ্যে অবশিষ্ট ছিল। পরক্ষণেই সে কাজেই হাত দিল মারলক। কিন্তু শোকাহত মানুষটির আচরণ ছিল বেশ অদ্ভুত। সাধারণ কাজ করতে গিয়েও বারবার ভুল করছিল সে। কখনো কখনো সহজ কাজ শেষ করতে পারছিল না, আবার কখনো একই কাজ অকারণে বারবার করে যাচ্ছিল। নিজের ভুল দেখে নিজেই বিস্মিত হয়ে উঠল মারলক। যেন একজন মাতাল মানুষ হঠাৎ পরিচিত পৃথিবীকে সম্পূর্ণ অপরিচিত রূপে দেখে হতবাক হয়ে গেছে। আরেকটি বিষয় তাকে আরও বেশি বিস্মিত করছিল। তার চোখে জল আসছিল না, সে কাঁদতে পারছিল না। এ কারণে তার নিজেরই লজ্জা হচ্ছিল। তার মনে হচ্ছিল মৃত মানুষের জন্য অশ্রু বিসর্জন না দেওয়া যেন এক ধরনের নিষ্ঠুরতা। তবু কোনোভাবেই তার চোখে অশ্রু জল এলো না। বেদনা তার হৃদয়ের এত গভীরে নেমে গিয়েছিল যে চোখের পথ খুঁজে বের করার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিল সে। আগামীকাল, মারলক ধীরে ধীরে বলল, আগামীকাল আমাকে কফিন বানাতে হবে, কবরও খুঁড়তে হবে। তারপর যখন সে আর আমার চোখের সামনে থাকবে না তখন হয়তো তার অভাব সত্যিই অনুভব করব। কিন্তু এখন তো সে এখানেই আছে। সে মৃত এ কথা সত্যি, কিন্তু মনে হয় যেন সব কিছু ঠিকই আছে। কোনো না কোনোভাবে সব ঠিক হয়ে যাবে। বিষয়গুলো যতটা ভয়াবহ মনে হচ্ছে হয়তো ততটা নয়। দিনের আলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সেই ম্লান আলোয় স্ত্রীর নিথর দেহের পাশে দাঁড়িয়েছিল মারলক। যত্ন করে তার চুল গুছিয়ে দিচ্ছিল, পোশাক ঠিক করে দিচ্ছিল, শেষবারের মতো প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করছিল সে। কিন্তু তার হাত চলছিল কেবল অভ্যাসের বশে। মনে হচ্ছিল কাজগুলো করছে তার শরীর, অথচ মন যেন বহু দূরে কোথাও হারিয়ে গেছে। তবু তার অন্তরের গভীরে নিঃশব্দে বেঁচেছিল একটি অদ্ভুত বিশ্বাস। মনে হচ্ছিল এসবই যেন কোনো ভ্রম, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। সে আবারও আগের মতো ফিরে পাবে তার ভালোবাসাকে। এই অসহনীয় ঘটনারও কোনো না কোনো ব্যাখ্যা একদিন অবশ্যই মিলবে। এর আগে কখনো শোক নামক জিনিসটার দেখা পায়নি সে। এমন গভীর আঘাত বহন করার শক্তিও তার হৃদয় অর্জন করেনি কখনো। মানুষের মন কখনো কখনো এমন সব দুঃখের সামনে এসে দাঁড়ায় যা সে এক মুহূর্ত বুঝে উঠতে পারে না। মারলকের অবস্থাও ছিল ঠিক তেমনই। তার হৃদয় এই বিপুল বেদনাকে ধারণ করতে পারছিল না। ঘুরপাক করতে থাকা বিভিন্ন কল্পনাও এই নির্মম বাস্তবতাকে মেনে নিতে অস্বীকার জানাচ্ছিল। সে বুঝতেই পারেনি এই আঘাত তার জীবনের শিকড় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। সেই উপলব্ধি পরে আসবে, আর একবার এলে কোনো দিন তাকে ছেড়ে যাবে না। ঠিক তখনই খোলা জানালার বাইরে থেকে ভেসে এলো এক দীর্ঘ করুণ আর্তনাদ। শব্দটি এমন ছিল
যেন অন্ধকারে ডুবে থাকা বনের গভীরতম প্রান্ত থেকে ভেসে আসছে কোনো পথহারা শিশুর কান্না। আশ্চর্য হলেও মারলোক বিন্দু মাত্র নড়ল না। আবার আবার সেই একই শব্দ, এবার যেন আরও কাছে চলে এসেছে। তার অবসন্ন চেতনায় শব্দটি মৃদু অথচ অস্বস্তিকর ঢেউয়ের মতো আঘাত করল। হয়তো কোনো বন্যপ্রাণীর ডাক, হয়তো কোনো স্বপ্ন, কারণ অজান্তেই মারলোক তখন ঘুমিয়ে পড়েছিল। এভাবে যে কতক্ষণ কেটে গিয়েছিল তা সে জানত না। পরে যা অনুমান করা হয়েছিল তাতে বোঝা যায় কয়েক ঘন্টা পর তার ঘুম ভাঙে। সে ধীরে ধীরে মাথা তুলে নিঃশব্দে কান পেতে রইল শব্দটির দিকে। কেন শুনছে সে নিজেও জানত না। হঠাৎ তার বাহুর নিচের টেবিলটা কেঁপে উঠল। ঠিক ওই মুহূর্তে সে যেন একটি শব্দ শুনতে পেল, খুব ক্ষীণ, যেন কোনো কিছু নড়াচড়া করছে। তারপর আবার আরেকটি শব্দ তার কানে ভেসে এলো। এবার যেন মেঝের উপর খালি পায়ে হেঁটে যাওয়ার শব্দ। এক মুহূর্তেই তার সমগ্র শরীর আতঙ্কে জমে গেল। ভয় তাকে এমনভাবে আচ্ছন্ন করল যে সে চিৎকারও করতে পারল না, নড়তেও পারল না। প্রতিটি মানুষের ভয়ের একটি সীমা থাকে। সেই সীমা অতিক্রম করলে ভয় কখনো কখনো উন্মাদনায় পরিণত হয়। আর এই উন্মাদনা মানুষকে দিয়ে এমন সব কাজ করায় যা স্বাভাবিক অবস্থায় সে কল্পনাও করতে পারে না। হঠাৎ যেন অদৃশ্য কোনো শক্তির তাড়নায় লাফিয়ে দেয়ালের দিকে ছুটে গেল মারলক। অন্ধকারে হাতড়াতে খুঁজে পেল তার রাইফেলটি। তারপর কোনো লক্ষ্য স্থির না করেই গুলি ছুড়ে দিল সামনের দিকে। এতক্ষণের ঘিরে থাকা সমস্ত নিস্তব্ধতা ভেঙে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। রাইফেলের আগুনের ঝলকে মুহূর্তের জন্য ঘর আলোয় ভরে উঠল। আর সেই ক্ষণস্থায়ী আলোর মধ্যেই মারলক দৃশ্যটি দেখল। তার স্ত্রীর দেহটিকে জানালা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এক বিশাল আকৃতির প্যান্থার। জন্তুটির ধারালো দাঁত গেঁথে আছে নারী মূর্তিটির গলায়। পর মুহূর্তেই রক্তিম আলো নিভে গেল। আবার চারদিক ডুবে গেল ভয়ানক অন্ধকারে। কিন্তু গুলির শব্দ ও আকস্মিক ঝলকানিতে আতঙ্কিত হয়ে জন্তুটি তার শিকার ছেড়ে পালিয়ে যায়। ভোরের আলো ফুটলে মারলক দেখতে পায় তার স্ত্রীর দেহটি জানালার কাছেই পড়ে আছে। চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল সেখানে যেন কোনো ভয়ঙ্কর সংঘর্ষ সংঘটিত হয়েছে। মহিলাটির পোশাক আশাক ছিন্ন ভিন্ন, দীর্ঘ চুল ছড়িয়ে রয়েছে চারদিকে, গলার কাছে গভীর ক্ষতের চিহ্ন, মেঝের উপর রক্তের দাগ। যে ফিতা দিয়ে মারলক তার স্ত্রীর কবজি বেঁধে নিয়েছিল সেটিও ছিঁড়ে গেছে। দেহটির দুই হাত শক্ত করে মুষ্টিবদ্ধ। আর তারপর তার চোখ পড়ল সবচেয়ে বিস্ময়কর জিনিসটির দিকে। মহিলাটির দাঁতের ফাঁকে শক্তভাবে আটকে আছে প্যান্থারের একটি কানের ছিন্ন অংশ। এই দৃশ্যের অর্থ বুঝতে মারলকের বেশি সময় লাগল না। তার এই ক্ষণকালের উপলব্ধির মধ্যেই লুকিয়েছিল তার সমগ্র জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। এতক্ষণ শুনছিলেন লেখক অ্যামব্রোস বিয়ার্সের লেখা ছোট গল্প দ্য বোর্ডেড উইন্ডোর বাংলা সংস্করণ তক্তাবন্ধ জানালার রহস্য। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি আশফাকুর রহমান আজকের জন্য সাইনিং অফ ফ্রম ফ্লোরেস FM বাংলা।